আসসালামু আলাইকুম। আমি জিদার আহমেদ এইএস এর পক্ষ থেকে আমি আছি তোমাদের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অষ্টম অধ্যায় ইংরেজ শাসনামলের সূচনা পর্ব। আমার এই ক্লাসটা করলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো চলো আমরা কিছু প্রশ্নের সমাধান করি। এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন এসেছে উদ্দীপক হিসেবে দেওয়া। এখানে কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন আমরা নিয়েছি সমাধান করার জন্য। এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে ক প্রদেশের শাসক তরুণ বয়সে রাজ্যের শাসনভার গ্রহণ করেন, কিন্তু তার ঘনিষ্ঠ জন এবং দেশি বিদেশি বণিক শ্রেণী সেনাপতি সহ অনেকেই নিজ 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 উদ্দেশ্য হাসিলের জন্য শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে শাসক যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এটি কিন্তু মূলত আমাদের ইতিহাসের পলাশীর যুদ্ধের বিষয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা এটি নিয়ে সমাধান করব। চলো, এখানে ক নম্বর প্রশ্ন হিসেবে দেওয়া আছে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত বললে কিন্তু আমাদের কথা মনে পড়ে যায় ইংরেজ শাসন আমলের রবার্ট ক্লাইভ। সেই কিন্তু এই চিরস্থায়ী শাসন ব্যবস্থাটি প্রবর্তন করেন। এখানে আমরা তোমাদের সুবিধার জন্য এখানে চিরস্থায়ী শাসন ব্যবস্থা কাকে বলে সেটা আমরা লিখে রেখেছি। আমরা সকলে জানি চিরস্থায়ী শাসন ব্যবস্থা বলতে বোঝায় যে পদ্ধতিতে বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারগণ তাদের ভূমির ওপর স্থায়ী মালিকানা প্রতিষ্ঠা করে তাকে কিন্তু চিরস্থায়ী শাসন ব্যবস্থা বলে। এটা কিন্তু ইংরেজ শাসনামলে প্রবর্তন হয় এবং এটা কিন্তু ইংরেজ শাসনামলে প্রবর্তন হয় এবং এই চিরস্থায়ী শাসন ব্যবস্থাটি প্রবর্তন করেন ইংরেজ শাসক রবার্ট ক্লাইভ। আমরা এখানে বানানটা লিখব রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ কিন্তু ইংরেজ শাসন আমাদের যে চিরস্থায়ী বন্দোবস্ত সেটা কিন্তু প্রবর্তন করে থাকে। এখন আমরা এখানকার খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে অন্ধকূপ হত্যা কি? অন্ধকূপ হত্যা এটা কিন্তু তোমরা যদি একটু দেখো, খেয়াল করো, তাহলে কিন্তু এই অন্ধকূপ হত্যা কিন্তু অনেক বোর্ডে এসেছে। এটা কম বেশি প্রায় 10টির অধিক বোর্ডে এসেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা এসএসসি দিচ্ছ এখন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সকলে এটি খুব ভালোভাবে খেয়াল করবে এবং এটা পরীক্ষাটা অবশ্যই খুব ভালোভাবে পড়ে যাবা। এখানে অন্ধকূপ হত্যা কি? এখানে ইংরেজ বন্দী যে হলওয়েন তাকে কিন্তু বন্দী করা হয়। তাকে যখন সম্রাট সিরাজউদ্দৌলা যখন কলকাতার যে উইলিয়াম ফোর্ট দুর্গ রয়েছে সেটাতে যখন সে আক্রমণ করে তখন কিন্তু সেখান থেকে সে কিছু পরিমাণ ইংরেজকে তারা বন্দি করে, নবাব কিছু পরিমাণ ইংরেজকে বন্দি হয়। তার মধ্যে একজন ছিলেন হলওয়েন। বন্দিশালা থেকে মুক্ত হয়ে নবাব কিন্তু তাকে কিন্তু কিছুদিন পর যে আলিগড় যে সন্ধি করে, তোমরা কিন্তু ইতিহাস বইয়ে পড়েছো যে আলিগড় সন্ধি নামে একটি সন্ধি আছে। যখন নবাব সেই আলিগড় সন্ধি করে সেই সন্ধির শর্ত মোতাবেক সে কিন্তু তখন ইংরেজদের কিন্তু ছেড়ে দেয় এবং তার ভিতর থেকে মুক্তি পায় ইংরেজ বন্দী হলেন। এখানে বন্দিশালা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েন যে মিথ্যা প্রচারণা চালায় তাকে অন্ধকূপ হত্যা বলে। এখন ইংরেজরা কিন্তু নবাবকে হেয় করার জন্য কিন্তু একটা কিন্তু মিথ্যা প্রচারণা চালায়, এটাকেই মূলত অন্ধকূপ হত্যা বলা হয়। এখানে ইংরেজ বন্দী হলওয়েন বলে যে এতে বলা হয় যে 18 ফুট দীর্ঘ এবং 14.10 ফুট প্রশস্ত 18 ফুট দীর্ঘ এবং 14.10 ফুট প্রশস্ত বিশিষ্ট একটি ঘরে 146 জন বন্দীকে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয় এবং এ সময় প্রচন্ড গরমের কারণে 123 জন মারা যায়। এই মিথ্যা প্রচারণা মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায় এবং একে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলে। এখন তোমরা শুধু অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখো তাহলে কিন্তু হবে না। এখানকার যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বের সঙ্গে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ 147 জনকে বন্দী করা হয় এবং এর মধ্যে থেকে 123 জন মারা যায়। তোমরা যদি এই তথ্যগুলো সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে খ নাম্বার যে 2 মার্ক তার অধিকাংশ মার্ক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? অর্থাৎ আমি কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছি যে এই উদ্দীপকটি মূলত পলাশীর যুদ্ধের সম্পর্কে। এখন আমরা এখানে জ্ঞানমূলক হিসেবে লিখতে পারি যে উদ্দীপকের ঘটনাটি পলাশীর যুদ্ধকে নির্দেশ করে, অর্থাৎ এটি পলাশীর যুদ্ধকে নির্দেশ করে মূলত। এটি মূলত পলাশীর যুদ্ধকে নির্দেশ করে। এখন যদি তোমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলা যায় তাহলে কিন্তু যখন নবাব সিরাজউদ্দৌলা, এখানে কিন্তু উদ্দীপক দেওয়া আছে যে
ক প্রদেশের শাসক তরুণ বয়সে রাজ্যের শাসনভার গ্রহণ করে। অর্থাৎ তোমরা যদি জানো যে বাংলার নবাব আলীবর্দী খানের পরে কিন্তু তার দৌহিত্র অর্থাৎ তার নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন। এ সময় কিন্তু তিনি কিন্তু একদমই নবীন এবং একদম তরুণ বয়সে কিন্তু তিনি বাংলার শাসনভার গ্রহণ করেন। এর পরবর্তীতে এখানে দেওয়া আছে তার বিরুদ্ধে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যগণ তার বিরুদ্ধে কিন্তু ক্ষমতার লোভের জন্য কিন্তু ষড়যন্ত্র শুরু করে। তার আপন খালা ঘসেটি বেগম, তার খালা ঘসেটি বেগম কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু করে। তার আপন খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং এমনকি তার সেনাপতি মীর জাফর সহ অন্যান্য সকলে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ইংরেজ শাসনের ষড়যন্ত্র সবগুলো মিলে একত্রে হয় কিন্তু নবাব কিন্তু যুদ্ধে পরাজিত হয়। মূলত এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল 1757 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন। এটি 1717 সালের 23শে জুন ভাগরথলী নদীর তীরে পলাশীর আমবাগানে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু নবাবের পক্ষে কিন্তু যুদ্ধ করে মীর মদন, তারপরে মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রো। এরা কিন্তু নবাবের পক্ষে যুদ্ধ করে। এরা নবাবের পক্ষে যুদ্ধ করলে পরবর্তীতে মীর জাফরের অসহযোগিতার কারণে কিন্তু নবাব মূলত হেরে যায়। যখন নবাবের সেনাপতিরা বিশ্রাম নিয়েছিল তখন মীর জাফর তাদেরকে ইংরেজদের ষড়যন্ত্রমূলকভাবে তাদের নির্দেশ দেয় এবং সে সময় আচমকা যখন মীর জাফরের নির্দেশে যখন মীর জাফরের নির্দেশে যখন ইংরেজরা যখন বাংলার নবাবের সৈন্যদের উপর যখন হামলা করে তখন কিন্তু বাংলার নবাবের সৈন্যরা কিন্তু পরাজিত হয় এবং পরবর্তীতে নবাবকে হত্যা করা হয় এবং তার যে নবাবী শাসনামল সেটা কিন্তু তখনই শেষ হয়ে যায়। অর্থাৎ 1757 সাল 23শে জুন পলাশীর যে যুদ্ধ, পলাশীর আমবাগানে যে পলাশীর যুদ্ধ হয় সেখানে কিন্তু নবাব কিন্তু পরাজিত হয় এবং বাংলার নবাবী শাসনামলের সমাপ্তি ঘটে। এখন কিন্তু আমরা যদি ঘ নম্বর প্রশ্নে খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে উক্ত ঘটনার ফলে বাংলায় প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। অর্থাৎ তোমরা কিন্তু সকলে জানো যে 1757 সালের পর থেকে প্রায় 1947 সাল পর্যন্ত কিন্তু ইংরেজরা কিন্তু বাংলা অঞ্চলে শাসন করে। অর্থাৎ প্রায় 190 বছর, 190 বছর অর্থাৎ প্রায় 200 বছর বা 200 বছরের কাছাকাছি। এই সময় কিন্তু ইংরেজরা কিন্তু বাংলা অঞ্চল অর্থাৎ পুরো ভারতবর্ষকে কিন্তু শাসন করে। এই সময় কিন্তু বাংলা ছিল একদম শোষিত এবং নির্যাতিত একটি অঞ্চল। অর্থাৎ উদ্দীপকের ঘটনা বাংলার প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হল। অর্থাৎ পলাশী যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলা শাসনামলে যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় তখন কিন্তু বাংলায় কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী কিন্তু মীর জাফরকে কিন্তু ইংরেজরা কিন্তু সিংহাসনে বসান ষড়যন্ত্রমূলকভাবে। কিন্তু তখন কিন্তু মূলত ছিল শাসনভার কিন্তু ইংরেজদের হাতেই। নবাব যখন মীর জাফর যখন নবাব হয় তখন কিন্তু শুধুমাত্র সে কিন্তু একজন হাতের পুতুল হিসেবে ছিল ইংরেজদের পরামর্শ মতোই সে কিন্তু সকল কার্যক্রম করত। অর্থাৎ নবাব যদি পলাশীর যুদ্ধে যখন পরাজয় হয় 1757 সালে যখন পরাজয় হলো তারপরে কিন্তু বাংলা কিন্তু প্রায় উপনিবেশিক শাসন যে 200 বছরের সেটা কিন্তু আবির্ভূত হয়। তাই কিন্তু আমরা কিন্তু বলতেই পারি যে উক্ত ঘটনা অর্থাৎ পলাশীর যুদ্ধে যখন পরাজয় হয় এর ফলে কিন্তু বাংলায় কিন্তু 200 বছরের যে পরাধীনতা শৃঙ্খল তাদের কিন্তু আবদ্ধ হয়। অর্থাৎ আমরা এখানে জ্ঞানমূলক হিসেবে বলতে পারি ঘটনার ফলে উক্ত ঘটনার ফলে অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলে বাংলায় প্রায় 200 বছরের পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়। আমরা কিন্তু প্রথমে এটি জ্ঞানমূলক দিয়ে ঘ নাম্বার লেখা শুরু করব। এরপরে আমরা কিন্তু অনুধাবনের অংশ অর্থাৎ এই যে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিছু অংশ এখানে আমরা লিখবো। এরপরে আমরা প্রয়োগের জন্য আমরা কিন্তু উদ্দীপক থেকে কিছু অংশ তুলে নেব। উদ্দীপক থেকে কিছু অংশ আমরা প্রশ্নের অনুধাবনের পরবর্তীতে লিখে তারপরে আমরা কিন্তু উচ্চতর দক্ষতা অর্থাৎ যে ঘ নম্বরে যে উচ্চতর দক্ষতার জন্য যে 1 মার্ক রয়েছে তার জন্য কিন্তু আমরা এখানে উদ্দীপকের সঙ্গে মিল আছে অর্থাৎ উক্ত ঘটনা অর্থাৎ পলাশীর যুদ্ধের কারণেই যে বাংলায় যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয় সেটা আমরা কিন্তু উল্লেখ করব। অর্থাৎ আমরা যদি এইভাবে করে লিখি তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে মার্ক পাওয়ার আশা করতে পারি। তো এবার আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2020-এর অন্য আরেকটি প্রশ্ন। এখানে ক নাম্বার হিসেবে দেওয়া আছে যে পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়। পলাশীর যুদ্ধ এটি কিন্তু 1757 সালের 23শে জুন 1757 সালের 23শে জুনে সংঘটিত হয় এবং এটি
ভাগরথলী নদীর তীরে পলাশী গ্রামে যে পলাশীর আম বাগান রয়েছে সেখানে কিন্তু এটি সংঘটিত হয়। অর্থাৎ আমরা যদি এই প্রশ্নটি আসে যে পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়, তাহলে আমরা কিন্তু জ্ঞানগুলো এটি দেবো 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এখন এখানে খ নাম্বার প্রশ্ন হিসেবে দেওয়া আছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়। অন্ধকূপ হত্যা আমরা কিন্তু এর আগের প্রশ্ন কিন্তু দেখেছি যে অন্ধকূপ হত্যা, এটি কিন্তু অন্ধকূপ হত্যা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বেশ কয়েকবার, এমনকি তোমরা যদি দেখো তাহলে প্রায় অধিকাংশ বোর্ডে এটি কিন্তু এসেছে। এবং আমি এর আগে বলেছি যে অন্ধকূপ হত্যা বলতে বোঝানো যে ইংরেজ বন্দী হলওয়েন বন্দিশালা থেকে মুক্ত হয়ে যে মিথ্যা প্রচারণা চালায় তাকে অন্ধকূপ হত্যা বলা হয়। এবং এতে বলা হয় যে 18 ফুট দীর্ঘ, 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রশস্ত, 14.10 ফুট প্রশস্ত যে ঘরে 14.10 ফুট প্রশস্ত একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয় এবং প্রচণ্ড গরমের কারণে 123 জন বন্দী মৃত্যুবরণ করে। এই মিথ্যা প্রচারণা মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়, একে মূলত অন্ধকূপ হত্যা বলা হয়। এখন আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2020-এর গ নম্বর যে প্রশ্নটা আছে সেটি। এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে দৃশ্যকল্প 1, জমির ও স্বামীর দুই ভাই পারিবারিক ব্যবসা পরিচালনায় তারা একটি ভিন্ন পন্থা অবলম্বন করে। ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে জমির হাতে। জমির ওপর আর অর্থনৈতিক দিকগুলো দেখাশোনা করে জনি। স্বামীর মাসিক খরচ হিসাবে জমিরকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এটি কিন্তু বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়, রবার্ট ক্লাইভ কৃতিত্ব যে বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়, এটি কিন্তু তারই কিন্তু একটি প্রতিচ্ছবি হিসেবে কিন্তু আমরা দেখতে পাই দ্বৈত শাসন ব্যবস্থা। আচ্ছা, দ্বৈত শাসন ব্যবস্থা এটি কিন্তু মূলত রবার্ট ক্লাইভ কৃতিত্ব বাংলায় কিন্তু ইংরেজ শাসন আমলে প্রবর্তিত হয়। দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ যখন প্রবর্তন করেন তখন কিন্তু তিনি নবাবের সঙ্গে কিন্তু একটি চুক্তি করেন এবং নবাবের সঙ্গে চুক্তিতে বাংলা যখন রবার্ট ক্লাইভ যখন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তখন কিন্তু তিনি কিন্তু নবাবের সঙ্গে কিন্তু একটি চুক্তি করেন। তখন তিনি কিন্তু নবাবের সঙ্গে উল্লেখ করেন যে 53 মাসিক চুক্তি, বাৎসরিক 53 লক্ষ টাকার চুক্তির বিনিময়ে সে কিন্তু সকল কিন্তু ক্ষমতা কিন্তু প্রশাসনিক ক্ষমতা কিন্তু ইংরেজ শাসক রবার্ট ক্লাইভ সে কিন্তু দখল করে এবং নবাব কিন্তু তখন মাত্র একজন কিন্তু পেনশনভোগী একজন যে কর্মচারী সেই হিসাবে দায়িত্ব পালন করে। তখন কিন্তু একটি কিন্তু প্রশাসনিক জটিলতা তৈরি হয়, তখন কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব থেকে যায় নবাবের হাতে, কিন্তু সকল অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা থেকে যায় ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের হাতে। এই সময় কিন্তু বাংলায় কিন্তু দ্বৈত শাসনের ফলে কিন্তু যে 1757 এবং 1770 ইংরেজি 1770 এবং বাংলা 1170 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ যাকে আমরা 76-এর মন্বন্তর বলি, আমরা যে বাংলায় যে 1776 সালে যে বাংলায় 1176 সালে যে 76-এর মন্বন্তর সংগঠিত হয় সেটি কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থার কারণে প্রবর্তিত হয়। তখন কিন্তু 1776 অর্থাৎ 1776 ইংরেজি এবং বাংলা 1170 সালে কিন্তু বাংলা কিন্তু ভয়াবহ খরা হয় এবং সে বছর কিন্তু বাংলা কিন্তু বৃষ্টিপাত হয়েছিল না। এই কারণে মূলত এই দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই সময় যে কোনো প্রকারের ফসলই খুব ভালোভাবে উৎপাদন হয়নি। কিন্তু এই যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ইংরেজরা কিন্তু বাংলায় কিন্তু জনগণের কিন্তু গলা টিপে কিন্তু খাজনা আদায় করে এবং তারা যে খাজনা হিসেবে যে শস্য নিয়ে যায় সেটি কিন্তু খুবই অল্প পরিমাণে উৎপাদন হয়েছিল। ফলে কিন্তু বাংলার মানুষ কিন্তু একদমই কিন্তু দুর্ভিক্ষের মধ্যে একদমই না খেয়ে অবস্থায় দিন পার করে। এই সময় ইংরেজ কোম্পানির ইংরেজ কোম্পানির যে মুর্শিদাবাদের প্রতিনিধি ছিল সে কিন্তু একটা কথা বলেছিল কোম্পানিকে গিয়ে। সে কিন্তু কোম্পানিকে বলেছিল যে দেশের অধিকাংশ স্থানে যে মানুষ যে জীবিত মানুষ যে মৃত মানুষকে ভক্ষণ করছে তাহা গুজব নয়, অতি সত্য। এটা কিন্তু মুর্শিদাবাদের যে প্রতিনিধি সে কিন্তু কোম্পানিকে কিন্তু বলেছিল। অর্থাৎ এ সময় এতটাই দুর্ভিক্ষ চলতেছিল যে যারা জীবিত ছিল তারা কিন্তু যারা মারা গেছিল তাদেরকে কিন্তু ভক্ষণ করেছিল, অর্থাৎ তাদেরকে কিন্তু খেয়েছিল। এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ ছিল। কিন্তু সে কারণে কিন্তু যে 76-এর মন্বন্তর হয়েছিল সেটাও কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা করে। এখানে দ্বৈত শাসন ব্যবস্থার নীতি কি ছিল
দ্বৈত শাসন ব্যবস্থা কি? এটা হলো মূলত একটি শাসন ব্যবস্থা যেখানে সকল ধরনের অর্থনৈতিক ক্ষমতা থেকে যায় কিন্তু অন্য একজন শাসকের হাতে, এবং প্রশাসনিক ক্ষমতা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে সকল দায়িত্ব সবকিছু থেকে যায় কিন্তু নবাবের হাতে। এর ফলে কিন্তু ৭৬-এর মন্বন্তর বা প্রশাসনিক জটিলতার ফলে বাংলায় এক চরম বিশৃঙ্খলা দেখা যায়, এবং এ কারণে কিন্তু ৭৬-এর মন্বন্তর দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল। এখানে উদ্দীপকে দেওয়া আছে যে জনি ও জামির ও স্বামীর দুই ভাই পারিবারিক ব্যবসা পরিচালনা করার এক ভিন্ন পন্থা অবলম্বন করে। এ সময় ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে কিন্তু জামিনের ওপর, আর অর্থনৈতিক দায়িত্ব স্বামীর ওপর। অর্থাৎ স্বামীর কিন্তু অর্থনৈতিক ক্ষমতা থাকে না, অর্থাৎ মাসিক খরচ, অর্থাৎ স্বামীকে কিন্তু একটি মাসিক খরচের বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। অর্থাৎ তোমরা যদি এটা দেখো তাহলে কিন্তু রবার্ট ক্লাইভ যেমন কিন্তু বাংলার নবাবকে যেমন ৫৩ লক্ষ টাকার বিনিময়ে যেমন কিনে নিয়েছে, ঠিক কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে এখানে। কিন্তু তোমরা কিন্তু তাহলে কিন্তু বলতেই পারো যে এখানে তারা কিন্তু বলতে পারো যে এখানে উদ্দীপকে বাংলার শাসন আমলের কোন ঘটনা, অর্থাৎ দ্বৈত শাসনকে নির্দেশ করে। দ্বৈত শাসনের ফলেই যে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা এর আগে কিন্তু উল্লেখ করেছি, ঠিক আছে। তোমরা এখন কিন্তু বলতেই পারো যে উদ্দীপকের ব্রিটিশ শাসন আমলের কোন বিষয়টি নির্দেশ করে, দ্বৈত শাসন। অর্থাৎ তোমরা জ্ঞানমূলকে, অর্থাৎ প্রথমে জ্ঞানমূলকে তোমরা যেহেতু গ নম্বরের যে জ্ঞানমূলক সেখানে কিন্তু লিখবে উদ্দীপকের ঘটনাটি বাংলা শাসন আমলে দ্বৈত শাসন ব্যবস্থায় নির্দেশ করে। এরপরে তোমরা অনুধাবন হিসাবে যে লিখবে তখন কিন্তু আমি যেগুলো বললাম এর পূর্বে সেগুলো থেকে তোমরা যদি কিছু অংশ লিখে থাকো, যেমন দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রবর্তন করে, তারপরে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় ৭৬-এর মন্বন্তর দুর্ভিক্ষ দেখা যায়। এই সময় ৭৬-এর মন্বন্তরের ফলে কিন্তু মানুষ কিন্তু জীবিত মানুষকে ভক্ষণ, মৃত মানুষকে ভক্ষণ করে। তোমরা যদি এগুলো উল্লেখ করতে পারো তাহলে কিন্তু আমাদের অনুধাবন অংশটি কিন্তু হয়ে যাবে। এরপরে তোমরা উদ্দীপক থেকে কিছু অংশ তুলে দিবে, যেমন এখানে জনি ও স্বামীর দুই ভাই তারা পারিবারিক ব্যবসায়, এই উদ্দীপক তুলে দাও তাহলে কিন্তু তোমাদের প্রয়োগের যে অংশ সেটি কিন্তু হয়ে যাবে। এবার উচ্চতর দক্ষতা জন্য ঘ নম্বরে কিন্তু এই উদ্দীপক তোমরা যদি মিলে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু গ নম্বর প্রশ্ন সমাপ্তি ঘটবে, বা তোমরা যদি এইভাবে যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটি মার্ক পাবে বলে আশা করা যায়। এখানে ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটির পটভূমির প্রতিফলন ঘটেছে তা মূলত কৃষকদের শোষণ করে। অর্থাৎ আমরা কিন্তু এখন কিন্তু আমরা উদ্দীপকটি পড়বো। এখানে উদ্দীপক হিসেবে দ্বিতীয় অংশে দেওয়া আছে যে আফিল সাহেব তার ১০০ বিঘা জমি কৃষকদের মাঝে বন্টন করেন এবং প্রথমে মাসিক মোহরানা প্রদানের বিনিময়ে কিন্তু এই ব্যবস্থা লাভজনক নয়, পরবর্তীতে ৫ বছর কৃষকদের মাঝে বন্টন করে দেন। অর্থাৎ তোমরা যদি উদ্দীপক এবং বই যদি পড়ো তাহলে কিন্তু কিছু অংশ কিন্তু মিল পাবে যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত যে হয় সেটি কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাই। অর্থাৎ এর আগের প্রশ্ন কিন্তু আমরা কিন্তু ক নম্বরে কিন্তু দেখেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে। চিরস্থায়ী শাসন ব্যবস্থা কিন্তু এখানে ফুটে উঠেছে। হ্যাঁ, চিরস্থায়ী শাসন ব্যবস্থা কি? অর্থাৎ চিরস্থায়ী শাসন ব্যবস্থা বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে নির্দিষ্ট পরিমাণ খাজনার বিনিময়ে ইংরেজদের থেকে জমিদাররা স্থায়ীভাবে ভূমির উপর যে মালিকানা প্রবর্তন করে তাই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। এতে কিন্তু বাংলার জমিদাররা কিন্তু স্থায়ীভাবে মালিক হয়, জমির মালিক হয়, এবং তারা কিন্তু অনেক ধনী হয়ে ওঠে, তাদের কিন্তু অবস্থা কিন্তু উন্নতি হয়। কিন্তু কৃষকদের অবস্থা কিন্তু সেই আগের মতোই অবহেলিত এবং বঞ্চিত থেকে যায়। কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এটার ফলে কিন্তু তারা কিন্তু আরো বেশি শোষিত হয়। তোমরা এটা শুনে হয়তো অবাক হচ্ছ, কিন্তু তোমরা কিন্তু জানো অনেকেই যে চিরস্থায়ী বন্দোবস্ত যখন প্রবর্তিত হয় তখন কিন্তু ভূমির আসল মালিক কিন্তু জমিদার হয়ে যায়। তখন কিন্তু আর ইংরেজদের হাতে কিন্তু জমি থাকে না। তখন যদি জমিদার চাই তাহলে কিন্তু চাইলে কিন্তু যে কোনো কৃষককে এই জমি থেকে বিতাড়িত করতে পারে। এবং তোমরা আরো জানে অবাক হবে যে জমিদার যখন জমিদার হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু আর গ্রামে থাকে না, সে কিন্তু চলে যায় শহরে। তখন এই জমিদারের সকল দায়িত্ব থেকে যায় কাদের হাতে? তাদের যে গোমেস্তা এবং যে কর্মচারী উচ্চপদস্থ যেসব কর্মচারী থাকে তাদের হাতে কিন্তু এই সকল ক্ষমতা থেকে যায়, এবং তারা কিন্তু এই কৃষকদের গলা টিপে বা তাদের উপর অত্যাচার করার মাধ্যমে কিন্তু এই জমিদারের যে খাজনা সেগুলো কিন্তু আদায় করে। এর ফলে কিন্তু কৃষকরা অতিষ্ঠ হয়ে জমি থেকে চলে যায় এবং এমনকি কৃষিকাজ তারা বাদ দিয়ে দেয় এক প্রকারের প্রায়। ফলে কিন্তু বাংলায় কিন্তু কৃষকরা কিন্তু শোষণ এবং শোষিত নির্যাতনের হাত থাকে। কিন্তু এখানে দেখো, এখানে ঘ নম্বর প্রশ্ন যদি তোমরা খেয়াল করে লেখা যে উদ্দীপকের ঘটনাটির প্রতিফলন ঘটেছে তা মধ্যে কৃষকদের শোষণ করে। অর্থাৎ আমরা কিন্তু এখন কিন্তু ঘ নম্বরে যে জ্ঞানমূলক হবে সেখানে কিন্তু লিখতে পারি, হ্যাঁ আমি মনে করি যে উক্ত ঘটনাটি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার কৃষকদের শোষণ এবং শোষিত করে। মন্তব্যটি যথার্থ লেখার পরে আমরা কিন্তু অনুধাবন অনুযায়ী চলে যাব, এবং এখান থেকে আমরা লিখবো যে চিরস্থায়ী বন্দোবস্ত মূলত চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝায় এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে
ঘ নম্বরের জ্ঞানমূল্য কিন্তু আমরা লিখবো যে উক্ত ঘটনাটি অর্থাৎ চিরস্থায়ী শাসন ব্যবস্থায় কিন্তু বাংলার শাসকদের বাংলার কৃষকদের এবং দরিদ্র দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ এবং শোষিত করে। মন্তব্যটি যথার্থ। এটি লেখার পর যখন আমরা অনুধাবন লিখতে যাবো তখন কিন্তু আমরা লিখবো যে এখানে আমরা লিখবো যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে এমন একটি শাসন ব্যবস্থা বোঝায় যেখানে নির্দিষ্ট পরিমাণ কর বা খাজনার বিনিময়ে ইংরেজদের থেকে জমিদারগণ স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জমির মালিক হয়। এটিকে মূলত চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের সময় কিন্তু বাংলার কৃষকরা কিন্তু কোনো কিন্তু স্বাধীন ছিল না, জমিদারদের হাতে কিন্তু সব কিছু ছিল। জমিদাররা চাইলেই কৃষকদের জমি থেকে বের করে দিতে পারতো অথবা নির্যাতন করতো, শোষণ করতো। এটি কিন্তু মূলত শোষণেরই এক প্রকার কিন্তু অংশ। তারপরে আমরা অনুধাবন লেখার পরে উচ্চতর দক্ষতা বা প্রয়োগের যে গণনার যে উদ্দীপক লেখা লাগে কিছু অংশ, সেখানে আমরা কিন্তু উদ্দীপকের থেকে কিন্তু কিছু অংশ কিন্তু তুলে নিতে পারি। যেমন আফিল সাহেবের 100 বিঘা জমি ছিল, সেই কৃষকদের মাঝে বন্টন করে দেয় এবং এই ব্যবস্থায় তার কোনো উন্নতি না হয়, সে কিন্তু 5 বছরের জন্য জমিদারি এ ব্যবস্থায় তার কোনো লাভ না হওয়ার কারণে সে কিন্তু 5 বছরের জন্য কিন্তু স্থায়ীভাবে কিন্তু জমি কিন্তু কৃষকদের মাঝে বন্টন করে দেয়। এটি কিন্তু ছিল আমাদের উদ্দীপক। তোমরা যে এই অংশটি লেখো, তারপরে যদি লেখো যে তোমরা যে ঘ নম্বরে যে উচ্চতর দক্ষতার জন্য যে উদ্দীপক এবং প্রশ্নের মধ্যে যে মিল বিন্যাস করতে হয়, তোমরা যদি সেটি করো তাহলে কিন্তু তোমাদের এখানে লিখবে যে উক্ত ঘটনাটি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কিন্তু বাংলায় কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি। উন্নয়ন কিন্তু কোনোটাই হয়নি উন্নয়ন কিন্তু তখন কিন্তু কিছুই ছিল না। তখন কিন্তু কৃষকরা উল্টারও কিন্তু শোষিত এবং নির্যাতিত হইতো। তাহলে কিন্তু বলা যায় যে উক্ত ঘটনাটি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কিন্তু বাংলার মানুষজন শোষণ এবং শোষিত হয়েছে। এখন আমরা সমাধান করব যশোর বোর্ড 2024-এর অন্য আরেকটি প্রশ্ন। এখানে ক নম্বর হিসেবে দেওয়া আছে কে কলকাতা নগরের গোড়াপত্তন করেন, অর্থাৎ কলকাতা নগর কে আবিষ্কার করেন বা উদ্ভব করেন। তোমরা কিন্তু জানো যে 1690 সালে মূলত 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা গোবিন্দপুর ও সুলতানি এই 3টি গ্রাম নিয়ে কিন্তু কলকাতা নগর গঠিত হয়। 1690 সালে 1200 টাকার বিনিময়ে জব চার্নক কলকাতা বলতে কিন্তু মূলত 3টি গ্রামের কে কিনে নেয়। তখন কিন্তু জব চার্নক কলকাতা নগরের গোড়াপত্তন করেন। এখানে যশোর বোর্ড 2024 আবার খ নম্বর প্রশ্ন হিসেবে দেওয়া আছে পলাশী যুদ্ধের ফলাফলে ফরাসিদের ওপর কিরূপ প্রভাব পড়ে, অর্থাৎ পলাশী যুদ্ধের কারণে কিন্তু ফরাসিদের কেমন পরিস্থিতি হয় বা তাদের পরিণতি কি হয়েছিল, এটা কিন্তু এখানে খ নম্বরে জানতে চাইছি। তো আমরা এখানে দেখে নিই উত্তর হিসেবে কি দেওয়া আছে। উত্তর হিসেবে দেওয়া আছে যে পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলা একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে। ফলে কিন্তু পলাশী যুদ্ধের পরে কিন্তু বাংলা কিন্তু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল না। অর্থাৎ তখন কিন্তু ইংরেজরা কিন্তু সবথেকে বড় বণিক সংগঠন বা বিদেশি শক্তি হিসাবে কিন্তু বাংলা অর্থাৎ ভারতবর্ষে কিন্তু অধিকার অর্জন করে এবং ফলে ফরাসিরা 1757 সালে পলাশী যুদ্ধে নবাবের পক্ষে যুদ্ধ করে। 1757 সালে কিন্তু যে পলাশী যুদ্ধ সংগঠিত হয় তখন কিন্তু নবাবের পক্ষে কিন্তু কাজ করে কিন্তু মীর মদনের সঙ্গে কিন্তু ফরাসি সেনাপতি সিনফ্রো, সে কিন্তু ফরাসিদের সেনাপতি কিন্তু সে নবাবের পক্ষে হয়ে কাজ করে। ফলে কিন্তু ইংরেজরা কিন্তু ফরাসিদের কিন্তু তাদের শত্রু হিসেবে কিন্তু গ্রহণ করে এবং ইংরেজরা যখন পলাশীর যুদ্ধে জয় হয় ফলে কিন্তু ফরাসিরা বাংলা অঞ্চলে আর কিন্তু ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারে না। ফলে তাদের কিন্তু পরবর্তীতে ইংরেজদের কাছে তাদের যে বাণিজ্য কুঠিগুলো ছিল সেগুলো কিন্তু তারা বিক্রি করে কিন্তু এই দেশ ত্যাগ করে। অর্থাৎ 1657 সালে কিন্তু তাদেরকে 1757 সালে কিন্তু ফরাসিদের যে বাণিজ্যিক বা বাংলা অঞ্চলের যে বাণিজ্য সেটা কিন্তু সমাপ্ত ঘটে। এখানে গ নম্বর প্রশ্ন হিসেবে দেওয়া আছে যে উদ্দীপকের প্রথম ঘটনার সাথে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কোন সংকটকে নির্দেশ করে, অর্থাৎ উদ্দীপকটা আমরা একটু পড়ে নিই। এখানে উদ্দীপকের দৃশ্যকল্পে একে দেওয়া আছে যে জনাব মনির তার নানার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পান। এতে তার খালাতো ভাই অসন্তুষ্ট হন। প্রতিষ্ঠানের কর্মচারীদের একটি অংশ গোপনে মনিরের বিরোধিতা করেছিল। অর্থাৎ কিন্তু মনিরের কিন্তু খালাতো ভাই যে সে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করে। এটা কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষেও কিন্তু তার পরিবারের অনেক আপনজনরা কিন্তু ষড়যন্ত্র করে। হ্যাঁ, এখানে গ নম্বর এখানে লেখা আছে যে দৃশ্যকল্পে 1-এর ঘটনা নবাব সিরাজউদ্দৌলার সময় কোন সংকটকে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সময়কার কোন সমস্যাকে নির্দেশ করে। তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু দেখবে যে এটা কিন্তু যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল সেটারও কিন্তু একটা প্রতিফলন এখানে ঘটনা দেখানো হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু গ নম্বর কিন্তু লিখতে পারি যে এখানে নবাবের সময়কার যে বা নিজেদের ভেতরকার যে ষড়যন্ত্র সেটি কিন্তু এখানে ফুটে উঠছে। তোমরা কিন্তু জানো যে 1757 সালে যখন পলাশী যুদ্ধ সংঘটিত হয় তার পূর্বে কিন্তু নবাবের খালাতো খালা ঘসেটি বেগম, তার আপন বড় খালা ঘসেটি বেগম কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করে। সে কিন্তু চেয়েছিল যে
সে নিজে বাংলা অঞ্চলের শাসক হবে, অর্থাৎ তার বাবা আলীবর্দী খানের মৃত্যুর পরে ঘসেটি বেগম কিন্তু বাংলার শাসক হতে চেয়েছিল, কিন্তু কিন্তু আলীবর্দী খান কিন্তু 1757 সালে যখন সে মারা যায় বা তার পূর্বে 1756 সালে মাত্র 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু বাংলার নবাব হিসেবে ঘোষণা করেন, এবং এতে কিন্তু ঘসেটি বেগম কিন্তু অত্যন্ত মনক্ষুণ্ণ হয় এবং সে কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ নবাবের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু করে। এর সাথে কিন্তু নবাবের পক্ষে কিন্তু আরো অনেকে কিন্তু যুদ্ধ করলেও কিছু কিছু মানুষ কিন্তু তার কিন্তু বিরুদ্ধে করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়, এর কারণে কিন্তু নবাব পরাজিত হয়। অর্থাৎ গ নম্বরে কিন্তু যে বলা হয়েছে যে কোন ঘটনাকে নির্দেশ করে, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সময় পলাশীর যুদ্ধের পূর্বের যে ষড়যন্ত্র সেটিকে কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ কিন্তু নবাব কিন্তু যখন সিরাজউদ্দৌলার সময়ের সংকট অর্থাৎ যে ষড়যন্ত্র, অর্থাৎ গ নম্বরে কিন্তু আমরা জ্ঞানমূলকে লিখবো যে এখানে উদ্দীপকে নবাবের সময়ের ষড়যন্ত্রের অর্থাৎ তোমরা যদি গ নম্বরে যদি জ্ঞানমূলকে দেখো যে উদ্দীপকে নবাবের সময়ের ষড়যন্ত্রের দিক দিয়ে প্রতিফলন ঘটেছে, তাহলে কিন্তু এটা কিন্তু গ নম্বরের জ্ঞানমূলক কিন্তু হয়ে যাবে। এরপর তোমরা অনুধাবনে লিখতেই পারো যে নবাবের সময় কিন্তু তার আপন খালা নবাব, তোমার জ্ঞানমূলক হিসাবে অনুধাবনের সময় কিন্তু প্রথমে লেখা শুরু করবে যে 1756 সালে আলীবর্দী খানের পরে তার আপন দৌহিত্র বা আপন নাতি মাত্র 22 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে আরোহণ করেন। এতে তার খালা অর্থাৎ তার খালাকে ঘসেটি বেগম, বানানটি দেখে নাও ঘসেটি। এই ঘসেটি বেগম কিন্তু ছিল কিন্তু নবাব সিরাজউদ্দৌলা কিন্তু আপন খালা, সে কিন্তু নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, কারণ সে কিন্তু চেয়েছিল যে নিজে বাংলা অঞ্চলের রাজা হতে, বাংলা অঞ্চলের রাজা বা নবাব হতে। হ্যাঁ, তখন তো রাজা ছিল না, তখন ছিল নবাব, অর্থাৎ সে কিন্তু নিজে কিন্তু নবাব হচ্ছিল, কিন্তু তখন আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলাকে নবাব হিসাবে ঘোষণা করেন। এর পরবর্তী ঘসেটি বেগমের সঙ্গে আরো যুক্ত হয় তার এরপর ঘসেটি বেগমের সঙ্গে যুক্ত হয় বাংলা অঞ্চলের যে নবাব তার কিন্তু যে সেনাপতি ছিল, অর্থাৎ যে মীর জাফর। হ্যাঁ, অর্থাৎ বাংলার যে সেনাপতি বাংলা নবাবের যে সেনাপতি মীর জাফর, সে কিন্তু ক্ষমতার লোভ করেছে। সে কিন্তু চেয়েছিল যে আমি কিন্তু নিজে বাংলার রাজা হবো, অর্থাৎ কেউ কিন্তু নবাবকে কিন্তু নবাব হিসাবে মেনে নেয়নি, সকলে চেয়েছিল যে নিজে রাজা হবে, অর্থাৎ নিজেই বাংলা অঞ্চলের নবাব হবে। কিন্তু সেই কারণে মীর জাফরও ঘসেটি বেগমের সঙ্গে যুক্ত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এবং তার নির্দেশে কিন্তু পলাশীর যুদ্ধে মূলত বাংলার যে নবাবের সেনারা তারা কিন্তু পরাজিত হয়। অর্থাৎ বাংলার নবাবের সৈন্যরা যখন কিন্তু বিশ্রাম নিয়েছিল, তখন কিন্তু এই মীর জাফর ইংরেজদের নির্দেশ দেয়, এবং তার নির্দেশ মতোই কিন্তু ইংরেজরা নবাবের সেনাদের উপর আক্রমণ করে এবং নবাবের সেনারা কিন্তু পরাজিত হয়। অর্থাৎ মীর জাফরও কিন্তু বাংলার একজন অর্থাৎ মীর জাফরের কারণেও কিন্তু নবাবের যদি বলেন যে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের অন্যতম কারণ কিন্তু মীর জাফর। তোমরা কিন্তু জেনে অবাক হবে যে মীর জাফর কিন্তু নবাবের সেনাপতি হলেও সে তখন ষড়যন্ত্র করে, তখন নবাব সেটা জেনে যায়, এবং সে মীর জাফরকে দিয়ে কোরআন শরীফ ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ দিয়ে তাকে কোরআন শরীফ ছুঁয়ে অর্থাৎ স্পর্শ করে তাকে শপথ করানো হয় সে যেন ষড়যন্ত্র না করে। এর পরবর্তীতে কিন্তু মীর জাফর কিন্তু নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র থামায়নি এবং সে কিন্তু ষড়যন্ত্র করে গিয়েছিল। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এখানে উদ্দীপকের সংকট অর্থাৎ নবাবের সময় যে ষড়যন্ত্র হয়েছিল সেটা কিন্তু গ নম্বর এখানে ফুটে উঠেছে। এরপর আমরা সমাধান করবো ঘ নম্বর প্রশ্ন। তো এখানে ঘ নম্বর প্রশ্ন হিসেবে দেওয়া আছে যে তুমি কি মনে করো দৃশ্যকল্প 2 এর জনাব খালেদুর রহমানের মনোভাব বক্সারের যুদ্ধের অনিবার্য কারণ? এখন বক্সারের যুদ্ধ কি? এটা কিন্তু 1765 সালে বিহার অঞ্চলের যে বক্সার নামক স্থান, সেখানে মীর কাসেম এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় সেটা কিন্তু বক্সারের যুদ্ধ। সাল কত? তোমরা কিন্তু সালটা মনে রাখবে ভালো করে, 1765 সাল। তোমরা কিন্তু জানো যে পলাশীর যুদ্ধের পরে, তোমরা কিন্তু সকলে জানো যে পলাশীর যুদ্ধের পরে কিন্তু বাংলার শাসক কিন্তু হয় মীর জাফর। মীর জাফরের পরে কিন্তু মীর জাফরকে যখন ইংরেজরা যখন বাংলা অঞ্চলে শাসক করে, তারপরে কিন্তু তাকে কিন্তু যে তোমরা সকলে কিন্তু জানো যে মীর জাফরকে বাংলা অঞ্চলে শাসক করা হয়, কিন্তু তারপরে কিন্তু সে কিন্তু কোম্পানির সকল শর্ত পূরণ করতে পারেনি, এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং তারপরে শর্ত সাপেক্ষে
মীর কাসিমকে কিন্তু সিংহাসনে বসানো হয়। এখন আমরা এখানে একটু উদ্দীপকটা দেখে আসবো। আমরা কিন্তু প্রথমে উদ্দীপক দেখি, আমরা একটু উদ্দীপক দেখি। উদ্দীপকের 2 নম্বর এখানে দেওয়া আছে যে সিদ্ধান্ত গ্রহণ করতে সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্থানীয় বড় ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবিত হতেন, কিন্তু বর্তমানে চেয়ারম্যান জনাব খালিদুর রহমান কল্যাণী ইউনিয়নের উন্নতির প্রাধান্যের দিকে নিজের মতামত অনুসরণে কাজ করেন। এতে করে প্রভাবশালীদের সঙ্গে তার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন, অর্থাৎ এটি কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েন। এটি কিন্তু মীর কাসিমের সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু দেখতে পাবো যে জনাব এখানকার জনাব কিন্তু যে জনাব খালিদুর রহমান কিন্তু মীর কাসিমের কিন্তু পক্ষের লোক, বা মীর কাসিমের সঙ্গে তাকে তুলনা করা, তাহলে কিন্তু এটা তাকে কিন্তু নির্দেশ করে। অর্থাৎ তোমরা সকলে জানো, যখন মীর জাফরকে যখন সিংহাসনে বসানো হয়, তার পরবর্তী কিন্তু নবাব যে ইংরেজরা তাদেরকে যে মীর কাসিমকে যে শর্ত দেয়, সেগুলো কিন্তু মীর কাসিম কিন্তু পূরণ করতে একদমই পারেনি। ফলে কিন্তু তখন কিন্তু মীর কাসিমকে কিন্তু শর্ত সাপেক্ষে আবার সিংহাসনে বসানো হয়। মীর কাসিম ছিলেন একজন স্বাধীনচেতী মানুষ। সে কিন্তু তার নিজের শাসনকালে কিন্তু ইংরেজদের প্রতিপত্তি সেটি কিন্তু তিনি সহ্য করতেন না, এবং তিনি সবসময় চাইতেন যে নিজ দেশের জনগণের সে কিন্তু চাইতেন নিজ দেশের জনগণের কিন্তু কল্যাণ। এখানে আমরা মীর কাসিম মানটি লিখে দেবো। মীর কাসিম, এই মীর কাসিম কিন্তু বাংলার সিংহাসনে বসেন কিন্তু 1764 সালে। 1764 অর্থাৎ যখন কিন্তু 1757 থেকে 1764 সাল পর্যন্ত কিন্তু মীর জাফরই কিন্তু বাংলার সিংহাসনে থাকলেও 1765 সালে আবার মীর কাসিমকে ইংরেজরা সিংহাসনে বসান। দুঃখিত, একটু ভুল হয়েছে। মীর কাসিম কিন্তু ইংরেজরা কিন্তু মীর কাসিমকে সিংহাসনে বসান 1764 সালে। 1764 সালে যখন সিংহাসনে বসান, তারপরে কিন্তু সে কিন্তু ইংরেজদের সঙ্গে যে ইংরেজরা যে রাজনৈতিক কাজে বা রাষ্ট্রের যে কোনো কাজে কিন্তু ইংরেজদের হস্তক্ষেপ করতে, সেটা কিন্তু মীর কাসিম কিন্তু পছন্দ করতেন না। ফলে সে সেটার তীব্র প্রতিবাদী এবং বিরোধিতা করে। ফলে ইংরেজরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং 1765 সালে বক্সার যুদ্ধ নামক একটি যুদ্ধ সংঘটিত হয়, যেটি মূলত ভারতের বিহার অঞ্চলের বক্সার নামক স্থানে, বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত হয়। ফলে এটি কিন্তু বক্সার যুদ্ধ বলা হয়ে থাকে। 1765 সালে যখন বক্সার যুদ্ধ সংঘটিত হয়, তখন কিন্তু মীর কাসিম কিন্তু একা কিন্তু যুদ্ধ করেনি। সে তখন নিয়েছিল বাংলার যে নবাব ছিল, বাংলার যে নবাব ছিল তাকে কিন্তু সে সাথে নিয়েছিল, এবং নিয়ে তখন কিন্তু তারা যুদ্ধ করে। কিন্তু দুঃখের খবর হলো তারা সেখানে ইংরেজদের কাছে পরাজিত হয়, এবং পরবর্তীতে ইংরেজরা সম্পূর্ণভাবে বাংলা অঞ্চল দখল করে, এবং তারা এককভাবে তখন সে বাংলা অঞ্চলে শাসন করে থাকে। অর্থাৎ তখন থেকে বলা যায় যে সম্পূর্ণরূপে যে ইংরেজ শাসন আমল, অর্থাৎ যে উপনিবেশিক শাসন, সেটি কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ 1765 সাল থেকে উপনিবেশিক শাসন শুরু হয়। অর্থাৎ এখানে আমরা যদি গ নম্বরের জ্ঞানমূলকে লিখি যে উদ্দীপকের ঘটনাটি বক্সার যুদ্ধের মনোভাবকে নির্দেশ করে, অর্থাৎ মন্তব্যটি যথার্থ। আমরা যদি উদ্দীপকের এই লাইনটি ঘ নম্বরে যে এখানে যে প্রশ্নটা আছে, আমরা যদি এটি তুলে যদি বলি যে মন্তব্যটি যথার্থ, তাহলে কিন্তু আমাদের ঘ নম্বর যে জ্ঞানমূলক সেটি উত্তর কিন্তু হয়ে যাবে। এরপর আমরা অনুধাবন হিসেবে লিখতেই পারি। আমি তখন যেগুলো বললাম তোমাদেরকে, সেগুলোর ভিত্তিতে তোমরা যদি কিছু লাইন লিখে দাও, তাহলে কিন্তু আমাদের অনুধাবন প্রশ্ন হয়ে যাবে। অর্থাৎ যে 1765 সালে মীর কাসিম বাংলার সিংহাসনে বসেন, এবং 1765 সালে তিনি বক্সার যুদ্ধ সংঘটিত হয়। মীর কাসিম ছিলেন একজন স্বাধীনতা প্রিয় মানুষ। তিনি ইংরেজদের হস্তক্ষেপ সহ্য করতেন না, এই কারণে ইংরেজদের সঙ্গে তার যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অর্থাৎ তারপরে আমরা কিন্তু গ নম্বর, অর্থাৎ যে অনুধাবনের পরে যে উচ্চ দক্ষতা, অর্থাৎ খ নম্বরের অনুধাবনের পরে যে গ নম্বরের জন্য যে কিছু সামান্য যে জ্ঞানমূলক লেখা থাকে, সেজন্য তোমরা এখানে জ্ঞানমূলক থেকে, অর্থাৎ উদ্দীপক থেকে কিছু অংশ তুলে দিলে, তোমরা যদি কিছু অংশ তুলে দাও, তাহলে কিন্তু গ নম্বর অর্থাৎ দক্ষতা সেটা হয়ে যাবে। এরপরে উচ্চতর দক্ষতার জন্য তোমরা ঘ নম্বর যে লাস্টের দিকে এসে উদ্দীপক এবং তুমি যে অনুধাবন, সেটার মাঝে যে মিল বিন্যাস করা লাগে, সেজন্য কিন্তু তোমরা লিখে দাও যে হ্যাঁ, আমি মনে করি যে উদ্দীপকের ঘটনা অর্থাৎ জনাব খালিদুরের ও স্বাধীনতা চাইতে মনোভাবের কারণে পলাশীর যুদ্ধ, অর্থাৎ বাংলা ইতিহাসের পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছে, মন্তব্যটি যথার্থ। তুমি যদি এগুলো লিখে দাও, তাহলে কিন্তু ঘ নম্বরের উত্তর হয়ে যাবে। তোমরা যদি এইভাবে করে যদি প্রশ্নের উত্তরটা দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে 8-9 একটি সেমিস্টারে 10 মার্ক, তার থেকে কিন্তু 8-9 নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিও।
তো আমরা যে 3টা প্রশ্নের সমাধান করেছি, তোমরা যদি এগুলো যদি খেয়াল করো, আমি কিন্তু টপিক ভিত্তিক প্রশ্ন নিয়ে সমাধান করার চেষ্টা করেছি। আমাদের যে অষ্টম অধ্যায় অর্থাৎ ইংরেজ শাসনের সূত্র পর্ব, এখানে কিন্তু অধিকাংশ প্রশ্ন কিন্তু এই 3টি প্রশ্নের বেসিক্যালি বা এই 3টি প্রশ্নের মতো ধারণা নিয়েই তৈরি করা হয়েছে। আমরা কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করে কিন্তু এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি এবং তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমরা সমাধান করেছি। তোমরা যদি এমন প্রশ্ন আরও চাও বা এমন সমাধান যদি আরও চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমরা কিন্তু তোমাদের জন্য আরও ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব।